দেখতে ভালো হওয়ার থেকেও হচ্ছে কি যে রুচিসম্মত হওয়া, রুচিসম্মত। প্রেজেন্টেবল হওয়া, স্মার্ট হওয়া। দেন হচ্ছে নিউজ সম্পর্কে জানা। তো ইটিভি কিন্তু এই যে বিভিন্ন সেক্টর থেকে, যেমন আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করে, "তুমি তো ডাক্তার, হুম, তুমি হুম, কেন হুম। এখানে?" ১ম রাইট। প্রশ্নই ছিল এটা। ইন্টারেস্ট। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আরো একটা বিশেষ লার্নিং পডকাস্টে। আমরা এখানে কিন্তু সামনের দিনে যারা মিডিয়া প্রফেশনালস হতে চান বা আমরা যারা মিডিয়াতে এখন কাজ করছি নানা জায়গায়, সেই জায়গাগুলোতে আসলে আমরা কিভাবে ভালো করছি এবং কিভাবে যারা ভালো করছেন তাদের লাইফস্টাইলটা কেমন এবং তিনি কিভাবে এই মিডিয়াতে খুব সুনামের সাথে কাজ করছেন সেইগুলো নিয়ে গল্প করি। আজকে আমরা কথা বলবো আমাদের এই মিডিয়া অঙ্গনের অর্থাৎ টিভি স্ক্রিনে আপনারা দেখেন তাজনুবা জাবিন নামে একজন সংবাদ উপস্থাপক এবং তিনি এতটাই বিনয়ী, আমি শুরুতেই কথাটা বলছি এর কারণে যে তিনি প্রায় এক যুগেরও বেশি সময় ধরে কিন্তু খবর পড়ছেন বাংলাদেশের অন্যতম একটা মিডিয়া হাউস ইটিভিতে, কিন্তু তিনি সিনিয়র শব্দটা লাগাতে চাননি। এর কারণ হচ্ছে তার কথা হচ্ছে মিডিয়া প্রফেশনালস হতে গেলে বা এই যে সব মানুষকে নিয়ে কথা বলতে গেলে সবার আগে দরকার হচ্ছে বিনয়ী হওয়া এবং তার পাশাপাশি তিনি কিন্তু আরও অনেক কিছু করেন। ইতিমধ্যে একটা মুভিতে অভিনয় করেছেন আর তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি একজন প্রফেশনালি চিকিৎসক এবং আমরা আজকে আসলে এই পডকাস্টে অনেক বেশি গুরুত্ব দিব যে আমরা যখন কথা বলি এই যে ভয়েসের চর্চাটার ক্ষেত্রে হেলদি কিভাবে ভয়েসটা রাখা যায় বা ভয়েসটা কতটা পরিচর্যার একটা বিষয়, অর্থাৎ মেডিকেল সায়েন্স আসলে কি বলে, আমি কিভাবে আসলে আমার ভয়েসটাকে সুন্দর রাখতে পারি বা ভয়েসটা নিয়ে কাজ করতে পারি। পাশাপাশি তিনি হচ্ছে মডেলিংও করেন, এই সব বিষয় নিয়ে আসলে গল্প হবে, কিন্তু তার বেড়ে ওঠা এবং তিনি কিন্তু প্রফেশনালি সবচেয়ে বেশি ওন করেন হচ্ছে নিউজ মিডিয়াকে। চলুন তাহলে গল্প শুরু করা যাক এবং আমরা তার কাছ থেকে আসলে এই যে বিষয়গুলো তার পুরো জার্নি এবং আপনারা যারা সামনের দিনে নিউজ অ্যাঙ্করের পাশাপাশি অন্যান্য আরও দু একটা কাজ একসাথে করতে পারেন সেটি আসলে কিভাবে সামাল তিনি দেন, আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন এ বিষয়ে গল্প হবে। চলুন তাহলে যাওয়া যাক মূল গল্পে। কিভাবে আসলে এই জার্নিটাতে আসলে আসা? মানে ক্লাশ করে কিনা যে চিকিৎসক, আবার হচ্ছে মডেলিংও করা হয়, এর মধ্যে আবার মুভিতে অভিনয় করা হয়েছে। কিন্তু ওন করা হয় আসলে নিউজ অ্যাঙ্কর এবং আর না হলে এতদিন এক জায়গায় আসলে থাকা সম্ভব না। আমরা যদি একটু শুরু থেকে আসি, শুরুটা কিভাবে? ১ম এ তোমাকে ধন্যবাদ। অনেকগুলা কথা বললে এবং সময়ের স্কুলের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমি আসলে আমার বেড়ে ওঠা জন্ম আ ডাক্তার ইঞ্জিনিয়ার পরিবারে, হুম, হ্যাঁ? ওখানে আসলে বড় হয়ে নিউজ আ পড়বো বা মিডিয়ায় কাজ করবো এরকম বলার কোনো সুযোগ ছিল না। তো ছোটকাল থেকেই জানতাম যে বাপ চাচাদের পথেই হাঁটতে হবে এবং সেই পথেই হেঁটেছি। এবং ইন্টারেস্টিং যে আমি ডাক্তার হওয়ার পরে ইন্টার্নশিপের সময়টাতে আমি আ তখন আমি নিউজে ঢুকি এবং যদিও এত পরে নিউজে ঢুকি কিন্তু তারপরেও সেই বীজটা কিন্তু সেই ছোটকালেই ছিল। হুম, হুম, আমাদের সময়ে যে তখন ছিল বিটিভি হুম, হুম। স্বাভাবিক ৮টা আর ১০টা নিউজ। তো নিউজে তো ওই ছোট বয়সে নিউজে কি বলে তো বুঝা যেত না। কিন্তু নিউজকাস্টারদের হচ্ছে কথাবার্তা, ব্যক্তিত্ব, শাড়ি পরা খুব মানে একদম যেন গেঁথে হুম, যেত হুম। মনে। তো আমার মনে আছে যে টাওয়াল দিয়ে এভাবে শাড়ির মতো করে পরে মানে এরকম করার চেষ্টা করতাম যে নিউজ পড়া। মানে নিজে, নিজেই। হ্যাঁ, নিজে। সো এটা আমার ছোটকালের অনেক কিছু আমার মনে নাই। বাট এই জিনিসটা আমার খুব মনে আছে। তো আ ইন্টার্নশিপের সময় একদিন এরকম টিভি দেখছি randomly দেখলাম যে নিচে দিয়ে স্ক্রল যাচ্ছে যে ২১শে টিভির সংবাদ উপস্থাপক উপস্থাপিকা নেওয়া হবে এবং হচ্ছে সিভির জন্য। তো এরকম হসপিটালের কলিগদের সাথে পরামর্শ করে ওইখানকার কম্পিউটার থেকে সিভি-টিভি বানায় একটা সিভি নিজেই ড্রপ করলাম। আমার বাসার কাছে ছিল এই টিভি। তো তখন আসলে ওই সময়টা এটার হচ্ছে ২০১১ র মাঝামাঝি বা শেষের দিকে। তখন ২১শে টিভিতে অডিশন মানে এটা একটা বিশাল ব্যাপার। হুম, হুম, বিশাল হুম। যজ্ঞ, যেমন এখন বিভিন্ন ছুটির দিনে বিভিন্ন বিসিএস পরীক্ষা থাকলে যেরকম সেন্টারের সামনে অনেক মানুষজন জমে যায়, তখন পুরা কারওয়ান বাজার জাহাঙ্গীর টাওয়ারের সামনে অনেক মানুষ মানে ৫-৬ দিন ১ সপ্তাহব্যাপী হচ্ছে আর ইন্টারভিউ। সবচেয়ে বড় কথা ওই সময়টাই এর আগের থেকে ইটিভি এমন একটা হাইপ ক্রিয়েট হ্যাঁ। করেছিল সোসাইটির মাঝে যে ওই জায়গার একটা পার্ট হওয়াটা অনেক বড় অনেক ড্রিম বড় ছিল। ব্যাপার ছিল, হ্যাঁ। এবং পরবর্তীতে বিটিভির পরে যখন ইটিভি আসে আমি কিন্তু ওই মেডিকেলে থাকার সময় ওদেরকেই দেখতাম টিভিতে, হ্যাঁ।
তো পরে হচ্ছে এরকম একদিন ডাক পড়লো, গেলাম দেওয়ার জন্য। তো ৪-৫ জন ছিলেন ওখানে। তো সবার সাথে মানে ভিড় ঠেলে এরকম একটা ক্রমিক নাম্বার ছিল, ওটার ডাক পড়লো। খুবই এক্সাইটেড এবং খুবই কঠিন একটা পরীক্ষার মতো মনে হচ্ছিল আমার কাছে। তো এরকম আমার মনে আছে প্রায় ২০৬ জন না ৫৬ জন এরকম একটা সংখ্যা আমরা ইন্টারভিউ দিয়েছিলাম। তো ওখান থেকে লাস্ট ১৫তে আমি সিলেক্ট হই এবং এরপর তো কঠিন একটা হুম। প্রক্রিয়া। হ্যাঁ, আমার মনে মানে হয় টেকার পরে আরো যুদ্ধটা বেশি। যুদ্ধ আরো বেশি। মানে অনেক বেশি, বেশি মানে অনেক বেশি এবং এই যুদ্ধটা ঐদিন ইন্টারভিউ ডেট থেকে অন এয়ার পর্যন্ত মাঝখানে মনে হয় প্রায় ৯ থেকে ১১ মাস। কঠিন পরীক্ষা, প্রতিবার খালি পরীক্ষা, ট্রেনিং, ক্লাস, রিটেন, ভাইভা মানে চলছেই তো চলছে। আমার মনে হয় না এখন কতগুলা হাউস আসলে এরকম কঠিন প্রক্রিয়ার মাধ্যমে রিক্রুট করে প্রেজেন্টারদেরকে এবং কতগুলা দিক যে আমাদেরকে, আমার মনে আছে আমাদের যে চিফ মেকআপ আর্টিস্ট সেও আমাদের ইন্টারভিউ নিয়েছিলেন যে কিভাবে, মানে ওটার উপরও ২ দিন একটা কর্মশালা ছিল। সো এইভাবে হচ্ছে বলতে পারো যে মানে ছোটকালের একটা ইচ্ছা, তারপর ইচ্ছা না মানে একটা সৎ ইচ্ছা, তারপর বড় হওয়ার পর সুযোগটাকে সঠিকভাবে কাজে লাগানো এবং উপরওয়ালার ইচ্ছা তো কিন্তু আছে। বলা চলে তো যেই গল্পটা বললা সেক্ষেত্রে নিজেই তো আসলে ইন্সপায়ার হবা। একদম, একদম, একদম। ওই যে বললাম না ৮টার আর ১০টার সংবাদটা সম্ভবত ইংরেজির ছিল। সো ৮টারটা একটু বুঝতাম। হ্যাঁ। সালাম দিত, আগে দিয়ে একটা স্টিং হতো বিটিভির। সো ওইটার প্রতি সামহাও আমি খুবই অ্যাট্রাক্ট ছিলাম। মানে এবং আমার শাড়ি পরা। আমাকে যারা চেনে তারা জানে যে আমি কি পরিমাণ শাড়ি প্রেমী। তো আমার মনে হয় ওই নিউজ এবং শাড়ি মাঝখানে তখনই আমরা আমি একটু বলতে চাই সেটা হচ্ছে এই শাড়ি প্রেমীর মধ্যে দিয়ে কি আসলে শাড়ির মডেল হয়ে ওঠে? মানে এটা আসলে একদম নিজের একান্তই একটা নিজের পছন্দের জায়গায় শাড়িটা। কিন্তু নিউজ আমাকে যতটা পরিচিতি দিয়েছে শাড়িটাও যেন ঠিক অতটাই কাজ করেছে। মানুষ আমাকে শাড়ি পরার জন্যই অনেকখানি না চেনে। তবে এইটা তো ঠিক যে হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতিতে নারী শাড়ি পরা এবং খবরের শাড়ি পরে খুব সুন্দর করে প্রেজেন্ট করা এটাও একটা কোয়ালিটি এখানে। একদম এটা কিন্তু অনেক আগে থেকে একদম অনেক আগে থেকে, আমি আগে থেকে বলতে আমাদের যখন আসলে নিউজের শুরু আর কি, হ্যাঁ, প্রথমে বিটিভি, ইটিভি, এরপর তো এখন তো অনেক চ্যানেল। তো ওই বাংলাদেশের নিউজ বা বাঙালির একটা চ্যানেলে নিউজ বলতে একটা শাড়ি পরা পরিপাটি একজন, চুল আঁচড়ানো সুন্দর করে পরিপাটি হয়ে রুচিসম্মত একজন নিউজ পড়ছে, এটাই আমাদের চোখে হ্যাঁ, ভাসে। এবং একই সাথে আমাদের এই প্রফেশনটাকে যারা বিশেষ করে আসতে চায় যে যতগুলো মিডিয়ার অঙ্গনে তো অনেক পদ পদবি আছে সেই জায়গাটা কিন্তু আমরা যারা টেলিভিশনে খবর নিয়ে আসি তাদের কিন্তু মানুষ আজও অবধি হচ্ছে মানুষ খুব একটা রুচি ছিল এবং মানসম্মত এবং খুব বেশি ফ্যাশনেবল, মানে যেটা হচ্ছে সমাজের সাথে যায়, সবার কাছে গ্রহণযোগ্য, এটাই মনে করে। একদম। আমার মনে আছে আমি যখন এই ইটিভিতে মানে ক্লাস করছিলাম আর কি, ইন্টারভিউতে টেকার পর, তো ওখানে আমাদের একজন ট্রেনার, ওয়ান অফ দ্য ট্রেনার, যিনি বলেছিলেন যে মানে অনেকের বাসা থেকে যখন শোনে যে নিউজ কাস্টার রাত ১১টায় ১২টায় রাত মেয়েটা কোত্থেকে আসছে, নিউজ পড়ে আসছে, ছেলেটা কোত্থেকে আসতেছে, নিউজ পড়ে আসতেছে, ওকে। সো এটার একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে, হ্যাঁ, অন্যান্য সেক্টরে থেকে। এবং আমার কাছে মনে হয় যে নিজে নিউজ পড়ে দেখি না বা আমরা নিউজের লোক দেখে না, নিউজ নিয়ে কাজ করতে গেলে, সংবাদ উপস্থাপন করতে গেলে শুধু ক্যামেরার সামনে ছাড়াও অনেক কাজ লাগে। আগে থেকে নিউজটা সম্পর্কে জানা এবং কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে অনেক কিছু জানা, এবং এখানে জ্ঞানের একটা ব্যাপার আছে, দক্ষতার একটা ব্যাপার আছে, বুদ্ধির একটা ব্যাপার আছে। সো এগুলোর সমন্বয় করে যখন একজন সংবাদ উপস্থাপক ক্যামেরার সামনে সংবাদটা উপস্থাপনা করে, তো দর্শকরাও মনে করে যে এর একটা বাড়তি কোয়ালিটি আছে দেখেই কিন্তু সে চেয়ারে বসে এরকম প্রাইম নিউজ বা ঘন্টার পর ঘন্টা নিউজ পড়ছে। সো এটার একটা আলাদা গ্রহণযোগ্যতা আমি বাসা থেকেও পেয়েছি এবং যেখানে হাসপাতালে কাজ করতাম বা সোসাইটিতে, সব জায়গায় আমি এটা পেয়েছি। সেক্ষেত্রে তোমার একটা রিগোরাস প্রোগ্রামের কথা বলছিলা যে অনেকগুলো ধাপ অতিক্রম করে এখন স্ক্রিনে অনেক বছর পার করা, তার মানে হচ্ছে এখনো তো ইটিভিতে এরপর অনেকগুলো ব্যাচ এসছে। যেহেতু আমরা কথা বলছি লার্নিং পডকাস্টে, সেহেতু যারা শুনছেন তাদের জন্য যদি একটু বলো যে এখন আসলে ধাপগুলো কি হয়?
মানে এখনো কি সেরকমই পরীক্ষা হয় নাকি এখনের সিস্টেমটা কি আসলে? আসলে অন্য হাউসগুলা এটা তো হাউস টু হাউস না, আমি ভ্যারি আমি করে। হ্যাঁ, তোমার হাউস হ্যাঁ, নিয়েই হ্যাঁ। বলছি। হাউস টু হাউস ভ্যারি করে। কিন্তু আমাদের যেটা হয় ইটিভি কিন্তু একদম শুরু থেকেই হুম, হুম, এটার জন্য বিভিন্ন চ্যানেলে এখন যারা স্বনামধন্য হুম। সংবাদ উপস্থাপক আছেন বা অনেক গুণী উপস্থাপিকা মানুষ তৈরি হ্যাঁ, করেছে টিভি আসলে। এক্সাক্টলি মানে অনেককে উপহার দিয়েছে এই সেক্টরে। তো এটার একটা কিন্তু আলাদা সুনাম সবসময় এবং ইটিভি এই যে এই ব্যাচ করাটা হুম, যে ও হুম। আমার আগের ব্যাচের, আমি এই ব্যাচের, আমি 14 ব্যাচের, 13 ব্যাচের, এই প্রক্রিয়াটাও কিন্তু আমি ইটিভিতে খুব সুন্দরভাবে পেয়ে আসছি। ইটিভিতে অনেক উত্থান পতন গেছে, ওটা ছাড়াও কিন্তু এই যে রিক্রুটটা এবং ফ্রেশ কাউকে যারা রাইট। অন্য কোনো চ্যানেলে নাই, কিন্তু একটা ওই সময়টাই কিন্তু মানে যেটা ইটিভি তাহলে কি উদ্বুদ্ধ করে হচ্ছে ফ্রেশ, ফ্রেশ, হ্যাঁ। আমি একেবারে ফ্রেশ আমি আমি থাকা অবস্থায় যাদেরকে পেয়েছি তাদের সবারই হচ্ছে ইটিভি মানে শুরু এবং এখান থেকেই এখান স্ক্রিনে থেকে যাত্রা শুরু। শুরু হয়েছে এবং পরবর্তীতে যারা ইটিভি ছেড়ে অন্য চ্যানেলে গেছেন হুম, হুম। তাদেরও দেখা যায় যে প্রথম পরবর্তী প্রথম কাজের জায়গা ছিল ইটিভি। এখনও যখন আমার সাথে কারো দেখা হয়, শুনে যে ইটিভিতে কাজ করছি, বলে যে আমি অমুক সময়ে ওটাতে কাজ করেছিলাম, বা সে ডেস্কে কাজ করেছিল, বা রিপোর্টিংয়ে কাজ করেছিল, বা ক্যামেরার পিছনে কাজ করেছিল, নির্দেশনা দিয়েছিল। সো এরকম দেখা যায় কেউ না নতুন যার প্রথম শুরু মিডিয়া রিলেটেড, সে দেখা যায় যে ইটিভি। এবং এটার জন্য আমি আম, আ, মানে ইটিভির কর্তৃপক্ষকে এজন্য সাধুবাদ দিব যে তারা এই কাজটা কিন্তু একদম মানে এক ধারে প্রতি বছরই খুব সুন্দরভাবে করে গেছে। এবং দেখা যেত যে যাদের ওই সময় কিন্তু সাংবাদিকতা পড়া বা জার্নালিজমে হুম, হুম, হুম। একটু কম ছিল, বা রাইট, সব হ্যাঁ। এখন ইউনিভার্সিটিতে তো অনেক প্রাইভেট অনেক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে এক্স্যাক্টলি তারপরে যে আমাদের সময়ের স্কুল বলো বা অন্যান্য অনেক অনেক অফলাইন কিছু, কোর্স হ্যাঁ। আছে, অনলাইনে আছে। আর এখন প্রাইভেট ইউনিভার্সিটি অনেকগুলোতেই খুলেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো তখন কিন্তু কম ছিল। তো ইটিভি কিন্তু এই যে বিভিন্ন সেক্টর থেকে, যেমন আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করে, তুমি তো ডাক্তার, হুম, তুমি হুম, কেন হুম। এখানে? প্রথম রাইট। প্রশ্নই ছিল এটা। ইন্টারেস্টিং। হ্যাঁ, যে তুমি কেন এখানে? তুমি কিভাবে আসবে? তা আমি বললাম যে আমাদের তো শিফটে ডিউটি। আমি তো মেডিকেল অফিসার, আমি তো শিফটে ডিউটি করি, তখনকার কথা বলছি। তো আমি এটা পারবো। আর আ তারা হয়তো আমার পড়ার মধ্যে আমার বডি ল্যাঙ্গুয়েজে হ্যাঁ, আমার অনেকগুলো ইচ্ছাটা বিষয় তো জড়িত। হ্যাঁ। সো ইটিভি কিন্তু এরকম অন্য সেক্টরে যারা হুম, হুম। আছেন তাদেরকে কিন্তু তারা এনকারেজ করতো। এমন না যে যে হচ্ছে তুমি তো ওখানে আছো, তুমি হয়তো এটা করবা না, বা এভাবে যার কোয়ালিটি আছে তাকেই নারিশ করতো এবং সুযোগ আর দিত। যেহেতু পার্ট টাইমে সুযোগ আছে, তার মানে এক্স্যাক্টলি। হচ্ছে তারা অন্য প্রফেশনে যারা থাকে তাদের আরো গুরুত্বের সাথে বোধহয় দেখে, এক্স্যাক্টলি। যাদের আগ্রহটা বেশি। হ্যাঁ। সেই ক্ষেত্রে যেহেতু আমরা অন্য প্রফেশন এবং নিউজ অ্যাঙ্করিং এর দিকে চলেই আসলাম, এই যে অনেকগুলো কাজ করা হচ্ছে, সেগুলোর সাথে সমন্বয় করার সিস্টেমটা কিভাবে নিজের মধ্যে ডেভেলপ করা? এটা নিয়ে আসলে বলতে গেলে আমার নিজের কাছেও এখন একটা বিস্ময়ের মতো মনে হয় যে কিভাবে কিভাবে আসলে আসলে পসিবল কিভাবে হলো? কিভাবে যে করে ফেললাম। এবং সবচেয়ে কমনলি আস্কড কোয়েশ্চেন, হ্যাঁ, আমাকে এই প্রশ্নটা সবচেয়ে বেশি না, করা কারণ হয় যে ওইটাও অনেক গুরুত্বপূর্ণ একটা প্রফেশন। এক্স্যাক্টলি। এবং আমি ডাক্তার হওয়ার পর কিন্তু আমি নিউজে ঢুকেছি। সো এটা জন্য আসলে অনেক সুবিধা যেরকম পেয়েছি, এরকম অনেক অসুবিধাও পার হতে হয়েছে। তো আমি এটার মূলে যেটা আমি এখন যদি ফিরে দেখি, এখন যেমন একটা সিস্টেমে পড়ে হুম, গেছে হুম, না? হুম। এখন আমার আবার সবাই নিউজগুলো সব জায়গায় যারা জড়িত জানে, তারা জানে বোঝে, হ্যাঁ, আমার ওইভাবে তারা রোস্টারটাও টাইমটা হয়তো দেয়। এখন নিউজের এরকম হয়, হসপিটালের ডিউটিটাও আমি ওভাবে নেই। কিন্তু যখন আমি ফিরে দেখি আমার কাছে মনে হয় কি যে ডিসিপ্লিন। হ্যাঁ, একটা ডিসিপ্লিনের মধ্যে যদি নিজের লাইফকে নিজের ছকে ফেলা যায়, আমি যতগুলা মানুষকে শুধু নিউজের ক্ষেত্রে না, হসপিটালেও বলো বা অন্য ক্ষেত্রেও যে কাজও বাসার কাজও করে, একটা ডিসিপ্লিনের মধ্যে যদি সে দক্ষ না হতে পারে, কিন্তু যদি একটা শৃঙ্খলার মধ্যে যদি ফ্রেমে যদি নিজের লাইফকে সেট করা যায়, সব আমার তবে কাছে এইটা কিন্তু অনেক ট্রু। যেই গল্পটা আমি নিশ্চয়ই আজকের পডকাস্টেও আনতে চাই। আমাকে বলেছিলা যে ঠিক ৪ টার আগেই দেখবা আমি চলে আসবো এবং সেই জায়গাটায় চলে আসা। এবং আমি যেই কারণে এই জিনিসটাকে আনা সেটা হচ্ছে সামনে যারা আসলে আসবে। যেমন আমরা কিন্তু সবসময় আগে দেখেছি, এখন কাজ করি। হুম, ৭ টার নিউজ কিন্তু ৭ টাই যায়। হুম, হুম, সো আমরা অনেকেই আছি, আমরা মিডিয়াতে কাজ করতে চাই। কিন্তু কাউকে টাইম দিলে ৩টারটা ৩:৩০ হুম, বেজে মানে বাংলা টাইম হুম, যেটাকে হুম, বলে, হুম, ঠিক হুম, আছে? হুম, ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা আর লেইটে। কিন্তু এই প্রফেশনে কিন্তু আসতে হলে তোমাকে সেই জায়গাটা অবশ্যই ওন করতে হবে। এবং এটার নিজের সিস্টেমের মধ্যে নিয়ে ফেলতে হবে। এমন না যে আমি আজকে এই কাজটাতে টাইমলি যাব, বাকি কাজ এটা একটা মানে অটো, যেমন আমি চাইলেও ৪ টার পরে আমার মানে আমার
4টার মধ্যে যেতে হবে এটা আমার হুম, হুম, মানে সেট হয়ে গেছে। আই এম ওয়্যার্ড লাইক এবং দ্যাট। ওইভাবে পুরো নগরের কি চিত্র সব চিন্তা করেই এক্সাক্টলি। বের হ্যাঁ, হওয়া। এক্সাক্টলি। এবং ম্যাপ দেখে এই সময় সেন্সটা কিন্তু যারা আসলে ফিউচার নিউজ অ্যাঙ্কর হতে চায় তাদের জন্য কিন্তু অনেক বেশি দরকার। অবশ্যই ফিউচার নিউজ অ্যাঙ্কারের কথা যখন এর আগেও তুমি জিজ্ঞেস করছিলে, আসলে আমার কাছে মনে হয় যে এখন একটা অস্থির সময় আমার হুম, কাছে হুম, মনে হয়। মানে তুলনামূলক আমাদের সময় থেকে এখন সবাই রেজাল্ট মানে হাতে নাতে। আপু কিভাবে ডাক্তার হয়ে রাইট। নিউজ কাস্টার হয়, আপু নিউজ কিভাবে কোথায় কোর্স করব, মানে সাথে সাথে চেহারাটা ইয়াতে। কিন্তু চেহারা ঠিক আছে, হ্যাঁ, তোমাকে অনেকে বলে যে দেখতে সুন্দর হতে হবে বা দেখতে ভালো হলে এটার দিকে মনোযোগ না দিয়ে নিউজে। আমার কাছে মনে হয় যে দুটাই জরুরি, সবকিছুরই সব কম্বিনেশন কিছুর দরকার। দরকার। কিন্তু একটা আ উম দেখতে ভালো হওয়ার থেকেও হচ্ছে কি যে রুচিসম্মত হওয়া, রুচি সম্ভব। প্রেজেন্টেবল হওয়া, স্মার্ট হওয়া। দেন হচ্ছে নিউজ সম্পর্কে জানা। এটার এই অভ্যাসটার মধ্যে না থাকলে, এই প্রসেসটার মধ্যে আমার হয়তো নিউজটাকে ভালো লাগতো দেখেই আমি সবসময় নিউজ পেপার পড়তাম, টিভিতে খবর দেখতাম এবং যখন আমি এই প্রক্রিয়াটার মধ্যে ঢুকলাম আমার কাছে হয়তো এটা সহজ হয়ে গেছে। হুম, এখন কেউ যদি শুধু চেহারা এখন একটা আসলে খুব ব্যাপার না যে হুম, হুম। ক্যামেরাতে চেহারাটা দেখা যাবে এবং সবাই পরিচিতি ভিউ হবে, এইটার এখন একটা যুগ চলছে। তা আমার কাছে মনে হয় কি এই অস্থিরতা থেকে যদি একটু নিজেকে আলাদা করা যায় এবং যারা এবং সফল, এই অস্থিরতার মধ্যে থাকলে কিন্তু তিনি খুব একটা ভালো করতে হ্যাঁ, পারবেন না। ওই কারণ সবার সাথে স্রোতে মিশে হুম, যাওয়া হুম, হয়। হুম, মানে নিজেকে যে একটু আলাদা করে নিউজ কিন্তু এখন অনেক চ্যানেল, হুম, হুম। অনেক চ্যানেল। এখন সুযোগ অনেক বাড়ছে। হ্যাঁ, বাড়ছে এবং অনেক প্রেজেন্টার। হুম, হ্যাঁ, হুম, কিন্তু একজন প্রেজেন্টারকে যদি আলাদা করা হয় বা যাদেরকে আমাদের ভালো লাগে, ভালো লেগেছিল যারা এখন হুম, আছে হুম, হুম। স্ক্রিনে ভালো লাগছে, তাদেরকে যদি একটু স্টাডি করা হয়, দেখা যায় যে তারা কিন্তু একটু হ্যাঁ, ডিফারেন্ট। তাদের পুরো লাইফস্টাইল থেকে শুরু করে ক্যামেরায় প্রেজেন্স একটু ডিফারেন্ট, পুরোটাই ডিফারেন্ট। পুরোটাই ডিফারেন্ট। মানে একজন প্রেজেন্টারকে যখন অবজার্ভ করা হয়, হ্যাঁ, যে সে কিভাবে কথা বলছে। যেমন ধরেন আমাদের দেশে হয় যে শোককে আমরা কালো পড়লাম। হুম, হুম, কিন্তু দেখা যায় কেউ ক্যারি করতে পারছে, সে লাল পোশাক পরেও সে শোকের সংবাদ এমনভাবে বলছে যে সে খুব এমপ্যাথিক। হুম, সে হুম। নিউজটার প্রতি সে এতটাই ঢুকে গেছে যে আমি আমি এমন অনেককে দেখেছি খুব দুঃখ ভরা হৃদয় নিয়ে, কণ্ঠ নিয়ে সে নিউজ পড়ছে কিন্তু গাজার নিউজে তার কোনো হ্যাঁ, সম্পৃক্ততা যাচ্ছে না নাই, ওইটা। হ্যাঁ। মানে ইয়াটা নাই, নিউজটা হয়তো সে জানে না, সে একটু মানে ওভাবে হওয়ার চেষ্টা হুম, করছে, হুম, হুম। অভিনয় করছে। বুঝা যাচ্ছে যে এটা তার রিয়েল সিনারিও না। সো পোশাক এবং কণ্ঠ, আ দুটার মধ্যে আমি যে নিউজটা পড়ছি, আমি যাকে বলছি কথাটা, এটার মধ্যে একটা আ এক সমন্বয়। ধরনের একটা মা বন্ডিং থাকতে হবে। হুম, যে আমি খুব আ আ শোকের কিছু পড়ছি, কোথাও আগুন লেগেছে বা অনেকজন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। খুব একটা, কিন্তু আমি খুব উঁচু করে চুল দিয়ে আমি খুব ডার্ক মেকআপ নিয়ে বসছি কিন্তু আমার কণ্ঠ শোক। হুম, কিন্তু ভাল লাগছে যায় না, না, হ্যাঁ, পুরো ভাল জিনিসটা যাচ্ছে না। লাগছে না। সো এই ছোট, ছোট অবজারভেশন গুলা যদি একটু, আমাদের কিন্তু হাতেরও আ হ্যাঁ, অনেক কাজ আছে বডি কাজ আছে। ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, যে হাতটা আমি কিভাবে রাখছি, কোন নিউজটা পড়ার সময় আমি কিভাবে ঝুঁকছি, কতটুকু ঝুঁকছি। যেমন আমি যখন মডেলিং এ হুম, করি হুম, হুম। টুকটাক, তখন আমি বুঝেছি যে আমার এই হাত, পা এবং হাসির এবং চুলের পোশ্চারের কত কাজ আছে। আমি কিন্তু নিউজে এই জিনিসটা টের আর পাই না। ওইটার ফ্রেমও তো অনেক বড়। এবং অনেকবার টেক দিতে হয়। তো তখন আমি পরে আবার ব্যাক করলাম যে তার মানে তো আমার নিউজেও যখন আমি এই খবর এটা এইভাবে পড়ি তখন আমার হাতটা এইভাবে। তার মানে আমরা এটাও তো বলতে পারি যে ক্যামেরার অন্য অঙ্গনে কাজ করলেও নিউজের এক্সাক্টলি। অনেক আমি কাজে দেয়। আমি নিয়েছি। আমি হ্যাঁ। আমি আমি যখনই যাই এটা আমার একটা ইনবিল্ট একটা স্বভাব বলতে পারো যে আমি সবসময় ক্যাচ করি। হুম, হুম। যাকেই দেখি, ইভেন এই যে ধরো আমি তোমার সাথে কথা বলছি, আমি কিন্তু তোমার ভালোগুলা বা তবে তোমার সেই ক্ষেত্রে আমার থেকে আমি মনে কি হয় শিখলাম এটা আমি নিজেই নিয়ে নেই। আমার মনে হয় তবে সেই ক্ষেত্রে এই যে নেয়ার ক্যাপাসিটিটা এটা বোধহয় নিউজম্যানদের অনেক বেশি দরকার। অনেক কারণ বেশি, আমাদের অনেক সোসাইটির বেশি, সব ইনফরমেশন গুলোই তো তুলে ধরতে হয় অনেক বেশি। এবং সোসাইটির সব পেশার ইনফরমেশন গুলো তুলে ধরতে হয়। তারা কোনভাবে নিলে ভালো হবে বা কি করলে ভালো হবে সেই জিনিসটা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ চোখে মুখে ফুটে এবং উঠে। এই যে অবজার্ভ করার পাওয়ারটা, এটা যদি বিল্ড করা যায় একটা সময় এটা নিজে অটো বিল্ড হয়ে যায়। হুম, নিজেই কেউ কিছু দেখলে ওটা, যেমন আমি যেখানেই কাজ করেছি, যেখানে ইভেন আমি যখন রুগীদের সাথে কথা বলি, আমি বোঝার চেষ্টা করি ও কি আঙ্গিকে কথা বলছে, কিভাবে কথা বলছে, কোন নিউজটা সে মানে কোন কথাটা সে খুশি হয়ে বলছে বা কোন কথাটা সে সে বলতে চাচ্ছে না। বলতে চাচ্ছে না। এই যে একটা বোঝার একটা, এটা যদি একটু চর্চা করা হয়, মানুষের কে বোঝার একটা মানে অভ্যাস যদি করা হয়, আমার কাছে মনে হয় এটা নিউজে অনেক কাজ দেয়। আমার আমরা কাজ যদি দেয়। একটু আমরা যদি একটু মেডিকেলের জায়গাটা যেটা আমরা ইন্ট্রোতে বলেছিলাম যে হুম। আসলে ভয়েস তো একটা চর্চার বিষয় এবং
হেলথ যত ভালো থাকবে ভয়েসটাও কিন্তু অত সুন্দর ডেলিভারি দেয়া যায়। এই ক্ষেত্রে অ্যাজ এ মানে মেডিকেল হুম, অফিসার হুম। বা ডাক্তার হিসেবে তোমার পরামর্শ কি? আহ আসলে মানে গলার মানে ভোকালের হুম, যদি হুম, চর্চার কথা বলো, সেটা হচ্ছে যাদের একটু অ্যালার্জিক আছে হুম, তাদের হুম, একটু যত্নটা বেশি দরকার। হুম, যেমন হুম, যাদের কোনো সমস্যা নাই। যেমন আমি আলাদা কোনো করি না। আমি যেমন উচ্চারণের করি বা মুখের কিছু হুম, ব্যায়াম হুম, থাকে এগুলা ইনিশিয়ালি করতাম। কিন্তু আমি অনেক কলিগকে দেখেছি, নিউজের কলিগকে যারা অ্যালার্জিক। মানে এই যে খুসখুস, হুম, খুসখুস হুম, করে। এই ক্ষেত্রে একটু যখন অ্যালার্জির সিজন আসে, আ স্প্রিং এর সময় বা নতুন একটা সিজন থেকে আরেকটা যায় উইন্টারে, তখন তারা যেটা করতে পারে একটু অ্যান্টি অ্যালার্জিক রেগুলার আমাদেরকে যারা জিজ্ঞেস করে কলিগরা আমরা বলি যে একটু অ্যান্টি অ্যালার্জিক একটু ওই সিজনটা একটু খাও। তারপর যাদের ঠান্ডাতে অল্পতেই হয়ে যায় যে একটু কুসুম গরম পানি নিউজ পড়ার সময় রাখলো। আর যেটা আমরা সবাই খাই মানে বলি সবাইকে বা নিজেরাও খাই। একটু আদা, হুম, আদা, হুম, হুম। লেবু দিয়ে যদি ইয়া করে বা দারচিনি। অনেককে দেখি আমি নিউজ একটা আমি পড়ে গেলাম, পরে দেখি ওখানে দারচিনি, লং পড়ে আছে। অনেকে একটু নিউজের ইয়া এগুলা কিন্তু একটু ওই যে খুসখুস জিনিসটা হুম, কমায়। হুম, এটা হুম। যারা একটু অ্যালার্জিক প্রন তাদের এই জিনিসটাতে একটু অসুবিধা হয়। কিন্তু গড়পড়তা আম তবে সৃষ্টিকর এর পাশাপাশি যেহেতু আমরা ভয়েসে কাজ করি, হুম, ভয়েসের সাথে কিন্তু শ্বাস একটা অনেক বেশি হুম, 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 দরকারি। আমরা অনেকের মধ্যেই দেখি এটা বিশেষ করে যারা হয় নাই এখনো নিউজ অ্যাঙ্কার হুম, তারা হুম, বুঝবে না। আমাদের যেহেতু অনেকক্ষণ টানা খবর পড়তে হুম। হচ্ছে, এক্ষেত্রে আমার কাছে মনে হয় নিশ্চয়ই তুমি মেডিকেল সায়েন্স একটা ভালো পরামর্শ দিতে পারবা। সেটা হচ্ছে ঘুমটা বোধহয় খুব রেগুলারলি সুন্দর করে হওয়াটা দরকার। নাহলে ঘুম হ্যাঁ, আসলে বা হেলথের একটা সুন্দর ডিসিপ্লিন থাকাটা দরকার। আ আ ঘুমটা মানে শুধু কণ্ঠের জন্য না, ভোকালের জন্য না, সবকিছুর জন্য। হুম, হুম, ঘুম মানে একটা ম্যান্ডেটরি ব্যাপার। হুম, হুম। সবকিছুর জন্য। একদম পুরো সুস্থ থাকার জন্য ঘুমটা অনেক এবং মেডিকেল সায়েন্স তো বলেই যে আ যার ঘুম সঠিক টাইমে হয় এটার এবং জন্য সঠিক টাইমে মেডিকেল জাগে সায়েন্সেরও দরকার নাই। হ্যাঁ। মানে এটা একটা স্টাবলিশ ব্যাপার যে হুম, হুম, ঘুম লাগবেই। আর মানে পর্যাপ্ত ঘুম লাগবে। এখন কেউ ৬ ঘন্টাও বলে, ৮ ঘন্টাও মানে লাগবেই। কিন্তু আ ঘুম না হলে বা মানে যদি পর্যাপ্ত রেস্ট না নিয়ে ক্যামেরার সামনে বসা হয়, সেটা ভয়েসে মানে ফুটে ওঠে। যে আমার যদি এখন আজকে সন্ধ্যায় ৬টা-৭টা বা সকাল ৭টায় নিউজ, ৯টায় নিউজ, টানা আমাকে ১০টা-১১টা পর্যন্ত নিউজ পড়তে হবে। আগের রাতে আমি একদম ঘুমাতে পারি। এটা কিন্তু সো যাদের পরের দিন নিউজ থাকে, সো আগে যাতে আগের রাতটা আমরা জানি না পরের দিন কাজ থাকলে আগের দিন একটু আম নিজেদেরকে প্রিপেয়ার করে নিই। সো ঘুমটা যদি না হয় আমার অনেক সময় দেখা যায় আমার প্রোডিউসারই বলে যে কি হুম, হুম। ঘুম হয় নাই না? মানে দেখা যায় চোখ তো হয়তো একটু মেকআপ দিয়ে ঢেকে হ্যাঁ, হ্যাঁ, ঢুকে দেওয়া যায়। কিন্তু গলা তো আর ঢাকা হ্যাঁ, বলা ভয়েস যায় তো না। আর ঢাকা আরেকটা হচ্ছে যায় না। পুরো বডি ল্যাঙ্গুয়েজও তো আমাদের বোঝা যায়। বোঝা যায়। আরেকটা জিনিস হচ্ছে আমরা যেহেতু একটা অন্য স্টাইলে বসি, আমাদের ব্যাক এন্ডে এখন কিছু আছে ওই সময় থাকে না। হুম। সেক্ষেত্রে এই জায়গাটাও তো বোধহয় এক্সারসাইজ করে নিজের হেলথটা ফিট রাখা দরকার। এটা শুধু আ রাব্বি বসার ক্ষেত্রে না। এটা আমি সবাইকেই বলি। যারা আসলে স্ক্রিনে কাজ করে, হুম, হুম। স্ক্রিনের সামনে কাজ করে তাদের এবং যারা করে না তাদেরও তো অবশ্যই। যারা করে তাদের জন্য ফিট থাকা আমার কাছে মনে হয় নিজের এবং পুরো লাইফেও কিন্তু যেকোনো কাজ এটাই করলে বললাম যদি যে যারা নিজেকে নাই হ্যাঁ, এটা আমি ডাক্তার হিসেবে বলো আর এমনি সচেতন একজন হিসেবে বলো, আমি সবাইকে বলি যে তোমার ফিট থাকতে হবে। তোমার আম আ বডি শেমিং একদিকে হুম, আর হুম। ফিট থাকাটা হচ্ছে আরেকটা দিকে আরেক রাইট দিকে। হ্যাঁ। এবং যারা স্ক্রিনে কাজ করে তাদের তো আমার মনে হয় এটা তো একটা এবং কনফিডেন্ট নিজের একটা দায়িত্ব এটা। অবশ্যই এটা নিজেকে ঠিক রাখা। আত্মবিশ্বাসটাও কিন্তু হুম, অনেক বাড়ায়। বেশি বাড়ে। অনেকবার যে আমাকে দেখতে আমি সুন্দর না। আমি ফিট, হুম। স্মার্ট, আমি কনফিডেন্ট। এটা কিন্তু স্ক্রিন কিন্তু পুরা খুব দ্রুত এটা রিড করে। ঠিক আছে? এক্সাক্টলি হ্যাঁ। সো সেই জায়গাটা আমার মনে হয় খুবই বেশি দরকার। পাশাপাশি আমরা যেহেতু তোমাকে পেয়েছি, এই যে মডেলিং এর জগতে যাওয়া বা অন্যান্য আরো ২-১ টা কাজ করা, এগুলো নিউজকে কিভাবে আসলে কাজ করে? মানে নিউজের সাথে এটা কি নিউজকে বেশি ইন্সপায়ার করেছে নাকি তোমার নিউজের প্রেজেন্সটা বেশি ইন্সপায়ার করেছে? আহ এভাবে তো আসলে এভাবে আসলে কখনো ভাবি নাই। তবে একটা কথা আমি কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে তুমি আম তোমার মিডিয়াতে যে কটা কাজ করেছো বা পুরা এই কয়টা বছরে তুমি কিসের প্রতি কৃতজ্ঞ? অবশ্যই আমি নিউজের প্রতি কৃতজ্ঞ। আমার কাছে মনে হয় যে আমার শুরুটা নিউজ। এই মডেলিং এ যে আমি ড্র্যাগ হওয়া, আমার ১ম এবং জবও তো বোধহয় নিউজ দিয়েই শুরু, ডাক্তার হওয়ার আগে?
না, তখন আমি অলরেডি ডাক্তার। ধানমন্ডিতে মডার্ন হসপিটালে ও। তখন আমি অলরেডি ডক্টর। তো আমার আ যেমন ড্র্যাগ হট আমার ১ম বিজ্ঞাপন ছিল মুস্তফা সরোয়ার ফারুকী ভাইয়ের একটা বিজ্ঞাপন, স্কয়ারের একটা প্রোডাক্ট। তো ওখানকার যে কাস্টিং ডিরেক্টর ছিল সে আমাকে এই নিউজ দেখেই কিন্তু আমাকে ২০১৬ সালে তো উনি বলল যে আ ওই প্রোডাক্টটা সম্পর্কে কিছু বলতে হবে। মানে নিউজের এই ইয়াটার বিজ্ঞাপনটার স্ক্রিপ্টটাই এরকম। হুম, হুম, হুম। তো আমি তো কিছুই এগুলা জানি না। তো ওখানে যখন আমি অডিশন দিতে গেলাম বা রিহার্সালে দেখলাম যে আমার নিউজটা কিন্তু অনেক কাজে দিচ্ছে। হুম। কারণ এই যে প্রোনাউন্সিয়েশন শুদ্ধ বলা, সুন্দর করে ডেলিভারি করা আর যত যাই বলো নিউজের তো একটা হ্যাঁ, এক্সপ্রেশনটা হ্যাঁ, তো হ্যাঁ। মানে সব ধরনের শিখার নলেজই একটা দরকার। ব্যাপার। হ্যাঁ, তুমি সব নিউজ পুরা এরকম ঢেউয়ের একই মতো স্টাইলে তো ভ্যারি হ্যাঁ। তো ওই জিনিসটা আমার মনে হয় আমি বিজ্ঞাপনে ১ম বিজ্ঞাপন আমার কাজে লেগেছিল। সো ১ম বিজ্ঞাপনের পরে তো দেখা যায় যে একটার পর একটা মানে কাস্টিং ডিরেক্টররা এটার জন্য, ওটার জন্য। আমি যদি যে কয়টা বিজ্ঞাপন করেছি তার থেকে যখন ২০ টাতে যদি কাজ করি ৫০-৬০ টাতে রিজেক্ট হয়েছি। মানে হুম, হুম। এটা এই সেক্টরেও খুব কম্পিটিশন হ্যাঁ। মানে অনেক পিপিএম হয়, অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে তারপর একজন মডেল একটা প্রোডাক্টের জন্য সিলেক্ট হয়। মানে আমার ওই জায়গায় ওই ক্যারেক্টারের জন্য দেখা যায় ৫-৬ জনকে সিলেক্ট করে ওখান থেকে ক্লায়েন্ট যাকে ঠিক করে। সো আমার কাছে মনে হয় যে নিউজটার প্রতি আমি কৃতজ্ঞ। নিউজ থেকেই হচ্ছে হয়তো তারা যারা ডিরেক্টর তারা নিউজে পড়ার ইয়াটা দেখে মনে হয়েছে যে না একে দিয়ে হয়তো এটা করানো যাবে। সেক্ষেত্রে নিউজ, মডেলিং, তারপর হচ্ছে আবার মুভিতে কাজ করা, প্রফেশনালি আবার চিকিৎসক। এই যে সমন্বয় নিয়ে তো একটু আগে শুনেছি। কোনটাই বেশি চ্যালেঞ্জিং মনে হয় বা কোনটাকে কিভাবে মানে নিজেকে মনে হয় যে না এটা বেশি সময় দেয়া লাগছে বা এটাকে নিজেকেও তো টাইম দিতে হয় হুম, আবার। হুম, কারণ হুম, হচ্ছে হুম, হুম, প্রত্যেকটার পেছনেই তো নলেজ হুম, আছে, হুম, 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 প্রত্যেকটাই নিজেকে ডেভেলপ করার হুম। জায়গা আছে। সেইগুলো কিভাবে করা হয়? আহ আমার কাছে আসলে মানে প্রায়োরিটি যদি বলো, আমি সবসময় হচ্ছে হসপিটাল এবং নিউজ এ দুটাকে আ মানে প্রায়োরিটির উপরে? একদম হ্যাঁ। মানে এ দুটার ব্যাপারে আমি দেখা যায় যে আমার একটা মডেলিংয়ের উম আসছে কাজ আসছে বা আমি এটা কিন্তু দেখা যাচ্ছে আমার হসপিটালে এত লোড বা এত স্ট্রেস যেকোনো চাকরি হুম, খুব হুম, হুম। স্ট্রেসফুল, তাই না? তো এত স্ট্রেস আমি এটা করি না, মানা করি না। মানে মানা করে দেই। আমার কাছে মনে হয় যে এখন আমি ছুটি নেওয়াটা আমার জন্য স্ট্রেসফুল, ম্যানেজ করাটা আমার এই এফোর্টটা আমি না দিই। আবার অন্য সময় মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমার ঢাকার মধ্যে শুটিং আমি একদিনে মানে আগে আমার হসপিটালটা ম্যানেজ কিন্তু হয়। হসপিটাল আর নিউজে কোনো ছাড় নাই। নিউজে ছাড় দিতে হয়। সত্যি কথা বলতে নিউজে হসপিটালটা তার মানে ১ হ্যাঁ, নাম্বার। ১ নাম্বার ২ নাম্বার না আসলে যেটা মানে আমি প্রায়োরিটি সেটে মানে অনেক আমি বেশি যেটা আগায় থাকে। রিকোয়েস্ট করে যেটা আমার হুম, এটার হুম, হুম। শুরুতে যেটা বলছিলাম যে কিছু অবস্ট্যাকল, এটা এক ধরনের অবস্ট্যাকল। কারণ হচ্ছে ডাক্তার যারা কলিগ বা হাসপাতালের এরা তো বুঝতে চায় না যে হুম, হুম, হুম। মনে করা যাচ্ছে ও তো মিডিয়ায় কাজ করে, এত আবার মিডিয়ার লোকজন মনে করে যে ও তো আসলে ডাক্তার, ও নিউজটাকে আবার অত আরেকটা সিরিয়াসলি জিনিস নেয় হয় না। কি মানে আমাদের সো যেই এই জায়গাটায় দোটানার মধ্যে আমাকে প্রায় এই আবার ১ আরেকটা যুগের জিনিস বেশি হয় আমরা কাটাতে যারা হয়। যারা হচ্ছে অনেকগুলো জায়গায় কাজ করে তাদের ক্ষেত্রে যেটা হয় কি মানে আমি অনেকের সাথে গল্প করে বুঝতে পেরেছি যে নিউজ যদি পড়তে আসে অন্য জায়গা থেকে ছুটিটা ম্যানেজ করা টাফ। উহু। ভাবে কি যে ও এত সুন্দর করে খবরটা পড়লো কিন্তু ওর সব পেইন যে পেছনে রেখে করছে বা এটাকে অনেক বেশি ওন করে এটা নিতে চায় না। যেমন সম্ভব না। আমার এটা মানে এমনও হতো যে মানে আমি এক বিশাল একটা ব্যাগ নিয়ে সকালবেলা বের হতাম। হ্যাঁ? তা একটা ব্যাগ নিউজের থাকতো লকারে রেখে মানে সারাদিন কাজ শেষ করে আবার ধরো যেদিন ৭ টার নিউজ থাকতো একটু রাতের শিফটে যে ডাক্তার ছিল তাকে বলতাম একটু আগায় আসো। তো সে আবার অন্য কোনো ফ্যাসিলিটি বলতো যে না তুমি তাহলে আমাকে ওই দিন একটু আরেকদিন করে। আগে ছেড়ে দিবা। সো এগুলা ম্যানেজ করে আমি আসলে করতে, করতে একটা হ্যাঁ। সিস্টেমে পড়ে গেছে। আর যেহেতু আমার অন্য একটা মানে পছন্দের কাজ করতে হবে সুতরাং এই হ্যাঁ, জায়গাতে সো একটু এইজন্য আমি এফোর্টটাও দিয়েছি। হ্যাঁ, এবং এইজন্যই মনে হয় আমি এত বছর এখনো এটা ধরে রাখতে যেমন আমি যখন ইউনাইটেড হসপিটালে কাজ করতাম, সো এমনও হয়েছে ওই যে এফডিসির সামনে থেকে হেঁটে, হেঁটে মানে কারণ জ্যামের জন্য রাত ১১টার নিউজ দেখা যাচ্ছে ৯টা, ৯:৩০, পৌনে ১০টায় বেজে গেছে। কতবার যে হেঁটে ব্যাগ হুম, হুম। নিয়ে এই পুরা এই জাহাঙ্গীর টাওয়ারের আশেপাশে হেঁটে, হেঁটে গিয়েছি। সো স্ক্রিনে দেখলে তো ওগুলো আর বুঝা যায় না যে কষ্ট করে আসছি। কিন্তু এফোর্ট দিয়েছি। দুটাতেই দিয়েছি সত্যি কথা বলতে। সেক্ষেত্রে এখন যদি আমরা যারা আসবে বা আসছে অথবা সামনের দিনে স্বপ্ন বনে যে হ্যাঁ তিনিও মিডিয়ায় কাজ করবেন, তাদের জন্য পরামর্শ কি থাকবে তোমার থেকে? আচ্ছা, আমাকে সবাই যেটা বলে যে, "আপু ডাক্তার হয়ে কিভাবে হুম, নিউজ হুম, পায়?" হুম। কিন্তু আমি তাদেরকে বলি যে, "যেকোনো একটা হতে।" রাইট। হ্যাঁ? সবসময় একদম স্পষ্ট ভাষায় বলি। আমি নিজে ২ টা এটা একটা আনকমন ব্যাপার হয়ে গেছে। বা অনেক বেশি প্যাশনেট, অনেক বেশি চ্যালেঞ্জ কারণ নেওয়ার মানুষ আমার কিন্তু আছে সময়টা, বলে সম্ভব। আমি যখন ২০১১-১২ তে শুরু করি আমরা,
তখন এত চ্যানেল হুম, ছিল হুম, না হুম, এবং জার্নালিজম ছিল না। হুম, হুম। তখন বিভিন্ন প্রফেশন থেকে চ্যানেলগুলো রিক্রুট করতো। কিন্তু এখন আমি বলি যে তুমি যদি ক্লিনিক্যাল সাইডে ডক্টর হও, তোমাকে ডক্টরটাই হতে ভালো হবে, করে হও। ওটাই হতে হবে। কারণ আর এক তুমি যদি নিউজ পড়ো, ইভেন তুমি এমবিবিএস পাস করার পরও যদি তুমি মনে হ্যাঁ, হয় যে আসতেই তুমি পারে, রাইট। প্রফেশন চেঞ্জ করবা, তাহলে তুমি শুধু নিউজটাই ভালো করে নাও। ওটাকেই পুরো যে ফোকাসটা ওখানেই রাখো। এই যে ডেভেলপ হওয়ার জার্নিটা কতটা কঠিন ছিল? কারণ আজকের তাজনুবা জাবিন তো ফার্স্টের দিনের না নিশ্চয়ই। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিউজে ভালো করার কারণেই কিন্তু অন্য সুযোগগুলো আরো এক্সাক্টলি, দ্রুত আসছে এবং এক্সাক্টলি। সেগুলো গল্প থেকে মানুষ হুম। জানলো। নিজেকে প্রতিদিন কিভাবে ডেভেলপ করো? মানে তোমার লাইফ স্টাইলটা কি ফর ডেভেলপিং ফর নিউজ? এটা আমার মানে শুধু আমার ক্ষেত্রে যদি হুম, আমি হুম, বলি, আমি খুব অবজার্ভ করি। আমি খুব মানুষের ভালোটা নেই। আমি আমি যখন দেখি যে ওর এই জিনিসটা আমার ভালো হুম, হুম। লাগছে, আমি এটা নিজেকে নেয়ার চেষ্টা করি এবং আমি তাকে বলি যে আমার তোমার থেকে আমি এটা রাইট। শিখেছি। এর থেকে এটা শিখেছি। আমার অনেক সিনিয়র প্রেজেন্টার যারা ছিলেন, আমি তাদের থেকে সাজসজ্জা, তারা কিভাবে সিম্পল থেকেও এতটা প্রেজেন্টেবল লাগতো। তারা কি কালারের শাড়ি পরতো, কিভাবে চুল করতো, কিভাবে চোখ করতো। আমি ছোট, ছোট জিনিস আমি দেখেছি। আমাদের সময় ইটিভিতে আমি যখন ঢুকি তখন ফারা আপু ছিল। ফারা হুম, শারমিন হুম, আপু, হুম। আপু এখন নিউজ পড়েন না। ওনাকে আমি খুব দেখতাম যে উনি কিভাবে এত সিম্পল থেকে করে। অনেকেই আছে, সাবিনা আপু। তো ওনাদেরকে এই যে মানুষের থেকে দেখে শেখা, হ্যাঁ? যে বেশি মেকআপ না নেওয়া, খুব উঁচু করে চুল, মানে আমি দেখেছি যে মানুষ পছন্দ করে আমি যা তা দেখতে। হুম, হুম, হুম। স্বাভাবিকটাই মানে দুরকম দেখতে মানে পছন্দ। ন্যাচারালি উনি কি দেখে হ্যাঁ, স্ক্রিনে কি এটা রিলেট করতে পারে যেন। এক্সাক্টলি। এটা হাসপাতালে যেমন সকালবেলা আমি হাসপাতালে অ্যাপ্রন পরে একরকম করে দৌড়াচ্ছি হাসপাতালে। রাতে যখন আমাকে দেখছে যাতে বুঝতে পারে যে এই আমাদের ডাক্তার নিউজ পড়ছে। সো এই জিনিসটা মানুষের সাথে কথা বলে মানুষের থেকে যেটা আসে এবং অবজার্ভ করে। যার যেটা ভালো লেগেছে। এমনও হয়েছে যে আমি বিদেশি চ্যানেল দেখছি। ওদের ওদের প্রেজেন্টাররা কিভাবে ইন্টারেক্ট করে, হ্যাঁ? লাইভে কিভাবে কার সাথে কিভাবে কথা বলে। কারণ আ সত্যি কথা বলতে কি দেখো দেশে হোক, বিদেশে হোক, ঘটনা কিন্তু একই। তাই না? হুম, সেই হুম, হুম। রাজনীতি বলো, দুর্নীতি বলো বা ঘটনা খেলাধুলা কি? হয়তো বলো, ওদের দেশের দুর্নীতি আবার আমাদের আমাদের দেশে। দেশে ওদের মানে দেশে খেলাধুলা, আমাদের আমাদের দেশে এটাই। খেলাধুলা। তো ওরা কিভাবে খুশির বলে, আ আমাদের এভাবেই কিন্তু অবজার্ভ আমি খুবই ইভেন আমি যখন মুভিও দেখি, এখন তো Netflix এর যুগ। যখন মুভিও দেখি ওখানেও খেয়াল হ্যাঁ, ওদেরও তো ইভেন আমাদের মিডিয়াতে আমরাও নানা জায়গায় যখন ট্রেনিং করি আমার একটা কথা মনে আসছে। তুমি অবজার্ভ করার পরে হুম, বললাম। সেটা হচ্ছে অনেকে বলে যে নিজের বডি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য তুমি মুভি বা অন্যান্য কিছু সাউন্ড অফ করে দেখো। হুম, হুম, হুম। তাহলে অনেক বেশি অনেক, তোমার নজর দেওয়া হবে অনেক যে তার হাতটা বা অন্য কিছু কিভাবে কাজ করছে। আমার আমার মনে আছে যখন শুরুর দিকে রাত ১টায় নিউজ পড়তাম। এখন রাত ১টায় নিউজ দেয় না। তো একটা নিউজটা আবার রাত ৪টায় রিপিট হতো। হুম, হুম, হুম। পরে তুমি জেগে ওইটা দেখতা? আমি এটা দেখতাম। তখন তো আর এরকম YouTube এ বা না, না, Facebook এ ওই যেত না। স্ক্রিনেই বসে থাকতে হ্যাঁ, হবে। তো এখন তো সেকেন্ডের মধ্যে আবার আমরা সাথে, সাথে সাথে, দেখতে সাথে পারি। দেখতে পারি। তো তখন হতো কি রাত ৪টা পর্যন্ত জেগে থাকতাম যে একটু দেখার জন্য যে নিজেকে কেমন লাগছে, নিজেকে কি কারেকশন করা হচ্ছে বা যেই সেটে বসে আমি নিউজ পড়ি, আমার কলিগ যখন পড়ছে, তখন কলিগের কি জিনিস আমার ভালো লাগছে বা কি জিনিস আমার কাছে মনে হচ্ছে যে কারণ আমারও তো তাই হয়। আমিও তো ওই হুম, হুম, চেয়ারেই হুম। বসি। তো ওখানে কি কারেকশন? এইভাবে করে দেখে আমার কাছে মনে হয় যে অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক। মানে গত ৫ বছর আগেও আমি যেভাবে সাজসজ্জা করতাম বা পোশাক পরতাম বা যেভাবে ভাবতাম, এখন হয়তো আরো ডিফারেন্ট এবং এটা অবশ্যই আমাকে যদি জিজ্ঞেস করো, আমি খুব অবজার্ভ করি। আমরা যদি সবশেষে যেই জায়গাটায় যাব সেটা হচ্ছে সামনে যারা আসবে তাদের থেকে প্রত্যাশা কি এবং হচ্ছে তাদের তুমি কি বলতে চাও? তাদেরকে আমি বলতে চাই যে কারণ আসলে এখন তো জায়গাটা অনেক আরো বেশি কম্পিটিটিভ এবং হ্যাঁ, চ্যালেঞ্জিং। কম্পিটিটিভ চ্যালেঞ্জ আমার কাছে কেমন জানি মনে হয় রাব্বি অস্থির। হ্যাঁ, হ্যাঁ, সবাই খুব অস্থির। সবার বডি ল্যাঙ্গুয়েজই যেন কেমন জানি ডিফেন্ডিং, যে তুমি এটা বলবা তার আগে আমি এটা বলব। এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ আমার মনে হয়, হ্যাঁ। সো আমার কাছে মনে হয় কি যে আসলে কেউ কারো প্রতিযোগী আ ভাবার চেয়ে সহযোগী ভাবাটা অনেক টাফ। কিন্তু যতটুকু সম্ভব আসলে বিনয়ী হওয়া এবং রাইট। নিজের কাজটাতে ফোকাস করা যে আমি নিউজ পড়তে আসছি, আমিও এটাতেই ফোকাস করি। এটাতে কিভাবে ইমপ্রুভ করব? রাদার দেন আরেকজন কি করছে সেটার দিকে চিন্তা না করে। ওরটা যদি ভালো করে তুমি ওর থেকে ভালো নাও। ওকে বলো যে তোমার এটা ভালো আমি নিচ্ছি। ও যদি খারাপ করে ইগনোর। জাস্ট নিজেতে ফোকাস করা।
এবং এই অস্থির ভাবটা একটু কমানো। আমি জানি না এটার রেমেডি কি, একদম সঠিক এটা ট্রিটমেন্ট কি? সময়ের বিবর্তনে হয়তো এটাও চেঞ্জ হবে বা বোঝার চেষ্টা করবে। এখন হ্যাঁ, যেমন আমরা কথা হ্যাঁ। বলছি। তবে হ্যাঁ, নতুনদের মধ্যে যাদের এই বোধটা আছে, মানে ওদের বয়সে দেখা যেত যে আমি এত ম্যাচিউর ছিলাম না। কিন্তু আমি যখন কাউকে দেখি এত অল্প বয়সে সে অনেক ম্যাচিউর, অনেক কিছু চিন্তা করে, ভাবে, তখন ভাল লাগে। আমার কাছে মনে হয় যে না, ওদের তবে এটা সত্য, নিউজে যারা এসে তারা কিন্তু ওই থিংটা একটু হলেও ডেভেলপ করেই আসতে হয়। করে আসতে হয়। হ্যাঁ, যে একটু ম্যাচুরিটি অন্য হ্যাঁ। সেক্টরের থেকে একটু আর ম্যাচুরিটিটা আমাদের যেহেতু বেশি একটু লাগে। ভারিক্কি জিনিসগুলো মানুষকে জানাইতে হয়। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? বয়সের পরেও কিন্তু স্ক্রিনের সবাই তো দেখে। হ্যাঁ, এক্সাক্টলি। এবং প্রত্যাশাটা আমার মনে হয় বেশি থাকে। অন্যান্য রাইট। সেক্টরে যে নিউজ প্রেজেন্টার তো এটা করতে পারে হ্যাঁ, না। হ্যাঁ। হ্যাঁ, অন্য এবং এই কারণে আমাদের যে জায়গাটা নিয়ে কিন্তু হিউমার অনেক কম। মানে কম, রসকস, মানে কম। তাজনিম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই সময়টা দেওয়ার জন্য। তোমার লাইফ স্টোরির পাশাপাশি আমরা সময়ের স্কুলে যারা আছেন, সামনে যুক্ত হয় বা শেখেন, তাদেরকে আসলে জানানোর চেষ্টা করছিলাম যে আসলে লাইফস্টাইলটা কিভাবে একজন মানুষ করে আসলে স্ক্রিনে টিকে থাকেন। অনেক বেশি কৃতজ্ঞতা। হয়তো অন্য কোনো আয়োজনে আবার দেখা হবে। আপনারা ধন্যবাদ। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, তাদের জন্য বলছি যে স্ক্রিনে যাদের আসলে দেখেন, তারা আসলে কতটা বিনয়ী হন, কতটা সোবার হন এবং কতটা নিজেকে ডিসিপ্লিন রাখেন এবং পাশাপাশি নিজেকে কতটা আসলে ফিট রাখা দরকার। এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলছিলাম আমাদের আজকের পডকাস্টের অতিথিদের সাথে। আশা করি আপনাদের সামনে যারা আসলে এই মিডিয়ার বা স্ক্রিনে বা ক্রিয়েটিভ কোনো লাইনে কাজ করবেন, সেটা মুভি, মডেলিং অথবা নিউজে, ক্রিয়েটিভ লাইনে কাজ করা, নিজেকে কিভাবে আসলে প্রিপেয়ার করা হয়, কিভাবে আসলে সমাজ সচেতন হতে হয়, কিভাবে নিজেকে আসলে সময়ের সাথে, সাথে রুচিশীল এবং মানানসই করতে হয়, এই জায়গাটা আপনাদের অনেক বেশি জানা হলো এবং এইভাবে নিজেকে আসলে প্রস্তুত করতে পারলেই হয়তো সামনে আপনিও হতে পারবেন কোনো গণমাধ্যমের কোনো নিশ্চয়ই একজন তারকা বা কোনো একজন। এই ছিল আমাদের আজকের পডকাস্টে। দেখা হবে অন্য কোনো পডকাস্টে। সেই পডকাস্টের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।